হোয়াইট হাউস ছাড়ার আগে ছেলেকে শাস্তি থেকে বাঁচিয়ে দিলেন জো বাইডেন। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে 2 মামলা থেকে ক্ষমা ঘোষণা, কঠোর সমালোচনা ট্রাম্পের। এবং শর্ত সাপেক্ষে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত থাকছে সময়সীমা, নিশ্চিত করল বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রোববার আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বিদ্রোহীদের মোকাবিলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরও অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম্বা এসটিএস। শহরটি নিয়ন্ত্রণ আসাদ বাহিনী হারানোয় সিরিয়ার গৃহযুদ্ধ নতুন মোড় নিয়েছে। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী। এদিন দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়ার সেনাবাহিনী শত্রুদের পরাজিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিদ্রোহীদের মোকাবেলায় দামেস্কের পাশে থাকবে তেহরান বলে জানান আব্বাস। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। মাঝের কয়েক বছর সংঘর্ষ থেমে থাকলেও পুনরায় বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠায় পরিস্থিতি অবনতি হচ্ছে। বিশ্লেষকদের সংখ্যা আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরেছে বিদ্রোহীরা। আগামীতে আসাদ বাহিনীর হাত থেকে আরও এলাকা নিজেদের দখলে নিতে তারা বদ্ধপরিকর বলেও জানা গেছে। রাহানুল রানা, সময় সংবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাখতে পেরেছি সবার সহযোগিতায়, রাজনীতিবিদরা সহ, ছাত্ররা, রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি, যেটা সৌহার্দ্যপূর্ণ। বিশেষ করে একটা এত বড়, তারপর পরই এত বড় একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা, সেটা পার হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কোনো মিসঅ্যাপ ছাড়া। একটা দুটো স্ট্রে ঘটনা এখানে ওখানে ঘটে নাই, এটা কিন্তু যেটা আমরা বলি যে ঘটে নাই, তাহলে তো সেটা সত্য বলা হবে না। ঘটেছে দু একটা ঘটনা, কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরেই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে। ব্যাপারটা হলো সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করে, তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে সেটা পালন করেছে। মোটামুটি এই লাইনে তাদেরকে ব্রিফ করেছে এবং আমি বলেছি যে মানে এটাকে ফেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। মোটামুটি এই ছিল আমার ব্রিফিং এর বক্তব্য। শব্দ কিছু আরো কম বেশি হতে পারে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন। একজনে কি করেন না, আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতের মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রশ্ন হচ্ছে কেন শুধু ভারতের মিডিয়াকে দুষছেন? কেন ভারত নামক যে রাষ্ট্র, তাদের রাজনীতিবিদ, আজকে মমতা ব্যানার্জিও একটি বিবৃতি দিয়েছেন, বলেছেন যে জাতিসংঘ যেন বাংলাদেশে আসে। ফলে এটা কি আমরা কূটনৈতিক কারণে বলছি নাকি ওর মিডিয়ার উপরে দোষটা পাচ্ছি, নাকি ভারতের রাষ্ট্র, তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদেরকেও কি আপনারা কোনো বার্তা দিতে চান কিনা? দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে, এটা আমরা যখন সরকারি পর্যায়ে যখন কোনো
রিয়াকশন আমরা দেখি, আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই, সেটাই। আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি। আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসি, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। একজন ভারতের পক্ষ থেকে ব্রিফিং কেউ উপস্থিত ছিল কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি দল কিংবা ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং মানুষ এটা ভারতের পক্ষ থেকে দাবি করা হয়। সেটাও কি আপনাদের ব্রিফিং এ এসছে কিনা যে ভারত মানে ব্লাইন্ড হয়ে গেছে? না, আজকের ব্রিফিং এ নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলিনি ওইভাবে। আমি মিডিয়ার সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিলেন। মাননীয় উপদেষ্টা, এদিকে জি, আজকে তো মিডিয়া নিয়ে কথা হচ্ছে, পাশাপাশি আমরা যেটা দেখেছি জেনেভা হিউম্যান রাইটস কাউন্সিলের যে আলোচনা, সেখানেও কিন্তু এই যে ইন্ডিয়ান মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে যে জিনিসগুলো আসছে তার একটা রিফ্লেকশন দেখি। আবার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কমনওয়েলথ, সেখানেও এক ধরনের রিপোর্টে এটা আছে এবং দেখা যাচ্ছে সর্ট অফ মিডিয়ার উপর বেস করে এক ধরনের এলিগেশন বা এক ধরনের কোটেশন। এই বিষয়গুলো কি আজকে আপনারা তুলেছিলেন? ইউরোপ সহ ওয়েস্টার্ন স্পেসিফিক্যালি এই বিষয়টা আমরা তুলিনি। এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দেশের সাথে তুলব, কারণ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা তো ব্রিটেনের, আমি তো অন্যদেরকে সেটা বলে লাভ নেই। ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে, মানে 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3 বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। একটা কথা এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো আমি যেটুকু খোঁজ দিয়ে দেখেছি সেটা হলো যে ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরেও তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। মানে ইয়ার মধ্যেও ওখানে যে কমিউনিটি আছে তার মধ্যেও আছে সব দলেরই, কিন্তু তাদের একটু শক্তি বেশি, কাজে তার সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের ইয়েতে বলেছি, এটা বলেছি আমরা, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আবার একজন, আচ্ছা জি বলেন। সেটা হচ্ছে যে আপনি তো কালকে একটা ভিডিও বোধহয় আপনি দেখেছেন যে আমাদের সুতারকান্দি বর্ডারে ভারতীয় প্রোটেস্টাররা তারা বাংলাদেশের বর্ডার ডিঙ্গারে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে। যে এই যে প্রভোকেশন, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি একটা প্রভোকেশন হিসাবে দেখি। প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে, এতে তো কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসাবেই দেখবো যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। প্রোটেস্ট তারা করতেই পারে, তারা যেটা মনে করে, তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে। তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা, সেটা তারা ব্যবস্থা নেবেন। স্যার দুটো বিষয়, একটা হলো স্যার যে আজকে ব্রিফিং এ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাদকাসক্তির তথ্য গোপন এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে চলতি মাসেই আদালতে হান্টার বাইডেনের শাস্তি ঘোষণার দিন নির্ধারণ করেছিল। এর আগে এই নির্দেশ দিলেন বাইডেন। তার দাবি, শুধুমাত্র প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে ফাঁসানো হয়েছিল হান্টার বাইডেনকে। এদিকে বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা কাজে লাগিয়ে ছেলে হান্টার বাইডেনের শাস্তি মওকুফ করবেন না, বরাবরই এমন আশ্বাস দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাখতে পারলেন না সেই প্রতিশ্রুতি। রোববার ছেলে হান্টারকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ রাষ্ট্রীয়ভাবে ক্ষমার ঘোষণা দেন। বাইডেনের দাবি, ছেলে হান্টারের মাদকাসক্তিকে অস্ত্র করে আদতে বাইডেনকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এসব মামলা করেছিল প্রতিপক্ষ। বাইডেনের সহচরদের অনেকেই জানেন
জানান, জুনে হান্টারের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর থেকেই তাকে ক্ষমা না করার বিষয়ে অটল থাকেন প্রেসিডেন্ট। এমনকি এ বিষয়ে বাইডেনের সঙ্গে তার ঘনিষ্ঠ মহলের বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তারা। একই তথ্য জানান ফার্স্ট লেডি জিল বাইডেন এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন। তবে হুট করেই যেন মত বদল হলো বাইডেনের। এ বিষয়ে হান্টার বাইডেনের উকিল এবেল ওয়েলকে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বাইডেনের দাবি, শুধুমাত্র প্রেসিডেন্টের সন্তান হওয়ার দায়েই হান্টারকে এত ভোগান্তি পোহাতে হচ্ছে। মামলাকে উদ্দেশ্য প্রণোদিত এবং অযাচিত বলেও আখ্যা দিয়েছেন জো বাইডেন। এদিকে বাইডেনের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের আইনের অপব্যবহার এবং অবমাননা বলে মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ক্যাপিটাল হিল দাঙ্গার সাজাপ্রাপ্তদের কথা উল্লেখ করে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। রিপাবলিকানদের অভিযোগ, ক্ষমতা হস্তান্তরের দ্বার প্রান্তে এসে একজন বাবা ও প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে বাবার দায়িত্বকেই বেছে নিয়েছেন বাইডেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 133 জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। রোববার এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন জানায়, আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশটির কুররাম জেলায় প্রাণঘাতী সংঘাত অব্যাহত আছে। শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে লড়াই বন্ধে অনেক উদ্যোগ নেওয়া হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি। জেলাটিতে কয়েক দশক ধরেই সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। কানাডার সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর 43,000-এর বেশি ভারতীয় নাগরিক আটক হয়েছেন, যা গেল বছরের তুলনায় অন্তত 13,000 বেশি। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন হুমকির পরও থেমে নেই সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় 43,000-এর বেশি ভারতীয়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে জরিপ। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জন্য এসেছে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশিদ জানিয়েছেন, 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন, তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই হুরুপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকে 1 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত, 25 সালের 29 জানুয়ারি পর্যন্ত। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি, তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রিয়াদ মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধনের মধ্য দিয়ে সৌদি আরবের পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। পরিবহন ব্যবস্থার এই উদ্যোগকে সৌদি ভিশন 2030-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প শহরের যানজট কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস ও অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় খুলনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধারাতে আপনি বলেছেন ইসলামের সরকার ব্যবস্থার শক্তিশালীকরণের যে বিষয়টা আপনি এনেছেন, এই ক্ষেত্রে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই স্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্তরটাকে শক্তিশালী করা এবং দলকে এই ব্যবস্থাপনার মধ্যে প্রডিউস করার জন্য উনি গ্রাম সরকার ব্যবস্থা চালু করেছিলেন। এখন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সেই জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রাম সরকার ব্যবস্থাটা আমরা ফিরিয়ে আনবো, এরকম একটা ধারা এর মধ্যে বা কথা সুস্পষ্ট করার প্রয়োজন আছে কিনা এটি একটু বিবেচনা করবেন আপনি। আর 23-এ আপনি যুবকদের যে বিষয়টা উত্থাপন করেছেন, সেই ক্ষেত্রে আমি ওই সময়ের সময় নাই, প্রশ্নটা হচ্ছে সে সময় যুবকদের উন্নয়নে যুব সংস্থা গঠন করা হয়েছিল এবং যার সাথে দলকে ওই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা হয়েছিল। এখনো যুব সংস্থায় যারা প্রশিক্ষণ নিয়েছে তারা বোঝে জিয়াউর রহমান যুব সংস্থা মানে জিয়া বিএনপি। এখনো যারা গ্রাম সরকার বোঝে গ্রাম সরকার মানে জিয়াউর রহমান এবং বিএনপি। এই দুটা বিষয় আপনি গুরুত্ব দেবেন কিনা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার ফরিদ, প্রশিক্ষণের উপর উনি একটা তার দেবেন। একটা মিনিট, যে ব্যক্তি প্রশ্ন করলেন, দেখুন আপনি দুটোর ক্ষেত্রেই জিজ্ঞেস করেছেন যে গুরুত্ব দেব কিনা। আমরা যদি গুরুত্বই না দিতাম তাহলে এখানে আমরা উল্লেখ করলাম কেন? অবশ্যই আমরা এগুলোতে গুরুত্ব দিব এবং একটি দেশকে সামাজিকভাবেই হোক, অর্থনৈতিকভাবেই হোক, রাজনৈতিকভাবেই হোক, যেভাবেই বলি না কেন, যদি শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে হয় অবশ্যই লোকাল গভর্নমেন্টের উপরে আমাদেরকে অনেক জোর দিতে হবে। লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় প্রশাসন যদি শক্তিশালী হয়, অটোমেটিক নিজে থেকেই সামাজিক হোক, রাজনৈতিক হোক, অবশ্যই লোকাল গভর্নমেন্টের উপরে আমাদেরকে অনেক জোর দিতে হবে। লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় প্রশাসন যদি শক্তিশালী হয়, অটোমেটিক নিজে থেকেই সামাজিক হোক, রাজনৈতিক হোক, দেশের ভিত্তিতে অনেক শক্তিশালী হয়। কাজেই স্বাভাবিকভাবে আমরা যেটা আপনার লোকাল প্রশাসন আছে সেটার উপরে আমরা অবশ্যই এটার উপরে আমাদের জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। খুলনায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। হোয়াইট হাউস ছাড়ার আগে ছেলেকে শাস্তি থেকে বাঁচিয়ে দিলেন জো বাইডেন। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে 2 মামলা থেকে ক্ষমা ঘোষণা, কঠোর সমালোচনা ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।